আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন ধাঁচে। গতকালকে তোমাদের দাখিল 26 ব্যাচের পরীক্ষার ফলাফলের রেজাল্ট দেওয়া হয়েছে। তো রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তোমরা অনেকেই আমাদেরকে ফোন দিয়েছো এবং অনেকে মেসেজ দিচ্ছ। তো তোমাদের অনেকের কণ্ঠে ছিল আনন্দের সুর, আর অনেকের কণ্ঠে ছিল বেদনা ভরা আর হতাশা। তোমাদের এবছরের দাখিলের রেজাল্ট এবং বিগত বছরের রেজাল্টগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে বিগত বছরগুলো থেকে ধাপে ধাপে প্রতি বছর আমাদের রেজাল্টটা অধপতনের দিকে যাচ্ছে, কমে যাচ্ছে পাশের হার, তেমনি একইভাবে কমে যাচ্ছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও। তো আজকে ভাইয়া আমরা তোমাদের জন্য সান্ত্বনামূলক, তোমাদের যারা পরীক্ষায় যারা খারাপ করেছো, যারা পরীক্ষায় আশানুরূপ ফলাফল পাওনি, তাদের কি করণীয়, তাদের রেজাল্ট কেন খারাপ হলো সে কারণগুলো আমরা বের করব এবং ভবিষ্যতে আমরা কিভাবে আগালে আরও ভালো করতে পারবো সে বিষয়ে আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয় ও আগামী দিনের প্রস্তুতি সম্বলিত একটি ভিডিও। চলো ভিডিওটি দেখে আসা যাক। তো ফলাফলের পরে আমাদের দুইটা শ্রেণী তৈরি হয়, একটা হচ্ছে অভিভাবক শ্রেণী আর একটা হচ্ছে শিক্ষার্থী শ্রেণী। তো যারা শিক্ষার্থী আছো, যাদের রেজাল্টটা তুলনামূলক খারাপ হয়েছে, এরা অনেক সময় অভিভাবকের মাধ্যমে তারা একটা চাপ প্রয়োগ, তাদের উপর একটা চাপ দেওয়া হয়। তো যারা ভালো ফলাফল করেছো সকলকে আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো। এবং তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যেহেতু ভালো ফলাফল করেছো, এ প্লাস বা আরও ভালো ফলাফল করেছে, তোমাদের জন্য আমাদের সাজেশন থাকবে। তোমরা তোমাদের এলাকার বা যে কলেজে ভর্তি হতে চাও ওই কলেজ সম্পর্কে একটু তথ্য নাও, যে কলেজের টিচার কেমন, পড়ালেখার মান কেমন। তোমরা আপাতত এই কাজটা করো আর আমাদের সাথে কন্টিনিউ থাকো, যে কলেজের ভর্তি বা বিভিন্ন মাদ্রাসা ভর্তি সম্পর্কে জরুরি আপডেট আমরা তোমাদেরকে দিয়ে দেবো। আর আশেপাশের যারা অভিভাবক আছেন বা চাচা মামা খালা, পাশের বাসার আন্টি যারা আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই বছর বিভিন্ন সঙ্গত কারণে অনেকের রেজাল্ট খারাপ হয়েছে, সুতরাং আমরা এই ব্যাপারে একটু সচেতন থাকবো। আপনারা ট্রোল করা থেকে এবং তাদেরকে বিরক্ত করা থেকে আপনারা একটু বিরত থাকবেন, এইটা আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ বলতে পারেন। এই বছরের প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্ন। অন্য অন্য বছরগুলো দেখা গেছে স্বাভাবিকভাবেই তারা সময় বেশি পেয়েছে, প্রস্তুতি গ্রহণ করেছে, কিন্তু এই বছরের প্রেক্ষাপট একটু ভিন্ন। বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন এবং এই বছরের প্রশ্ন প্যাটার্নে পার্থক্য ছিল। অর্থাৎ বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে আমরা যদি কোনো একটা সাজেশন বই কিনে সেইখান থেকে বিগত বছর যে প্রশ্নগুলো এসেছে, বিগত 5 বছর 10 বছর, সেই প্রশ্নগুলো সলভ করলেই আমরা প্রশ্ন কিন্তু কী পেয়ে যেতাম, কমন পেয়ে যেতাম। কিন্তু এই বছর দেখেছি যে বিগত বছরগুলো থেকে প্রশ্ন কম হয়েছে। যারা প্রশ্ন করেছেন তারা একটি ইউনিকভাবে প্রশ্ন করেছেন, যার কারণে আমরা সেই প্রশ্ন প্যাটার্নটা ধরতে পারিনি এবং ফলাফল আমার রেজাল্ট কী হয়েছে, অনেকেরই খারাপ এসেছে। আর একটা যে বিষয়, সে বিষয় হচ্ছে তোমরা আগে শুধুমাত্র এক্সামের 2-1 মাস পরে একটা ভালো ফলাফল করতে, কেননা বিগত বছরে তোমাদের ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছে এরা বিগত কয়েকটা বছরের প্রশ্ন শুধু পড়েছে, ওখান থেকে কমন আসছে। কিন্তু এবারের চিত্র খুবই ভিন্ন, অর্থাৎ প্রশ্ন কিন্তু তারা সৃজনশীলতা নিয়ে আসছে, বিভিন্ন বইয়ের যে খুঁটিনাটি টপিক ছিল সেখান থেকে সৃজনশীলভাবে প্রশ্নটা করেছে, এই কারণে তোমাদের রেজাল্টটা খারাপ হয়েছে। তো চলো আগামী দিনের আমাদের প্রস্তুতি কি সেটা আমরা দেখবো, এবং আমাদের বিগত বছরের আমাদের অধপতনটা কিভাবে হয়েছে সেটা আমরা একটু দেখবো। চলো। তোমরা দেখতে পাচ্ছ ফলাফল পরিসংখ্যান ও ডাটা অ্যানালাইসিস, অর্থাৎ আমরা দেখব এই স্লাইডে যে বিগত বছরের সাথে এই বছরের পাশের হারের পার্থক্য কত এবং জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের পার্থক্য কত। তো দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই বছর পাশের হার 55.49% এবং জিপিএ 5 পেয়েছে মাত্র 6,716 জন, যেখানে গত বছর পাশের হার ছিল 68.09%, যা এবার কমে হয়েছে 55.49%। অর্থাৎ দুইটার মাঝে পার্থক্য কিন্তু প্রায় 12.6%। অর্থাৎ এক বছরই আমাদের পাশের হার কমে গিয়েছে 12.6%। এরপরে জিপিএ 5 প্রাপ্তি গত বছর ছিল 9,066 জন, এবছর কমে 6,716 জন হয়েছে, প্রায় 3,000-এর কাছাকাছি জিপিএ 5 আমরা কি কম পেয়েছি। এরপরেও আরও কষ্টদায়ক যে বিষয়টা, সেটি হচ্ছে মোট 226টি মাদ্রাসায় শূন্য পাশের হার। অর্থাৎ সেই 226টা মাদ্রাসায় একজন শিক্ষার্থীও কী করতে পারেনি, পাশ করতে পারেনি। অথচ সেইখানে কী ছিল,
পরিপূর্ণ শিক্ষক প্যানেল ছিলেন, যারা সরকারি ভাতা গ্রহণ করেছেন, যারা নিয়মিত হয়তো ক্লাসে উপস্থিত হয়েছেন, কিন্তু হয়তো তারা শিক্ষার্থীদেরকে বুঝাতে ব্যর্থ হয়েছেন, কিংবা অভ্যন্তরীণ আরও কোনো কারণ থাকতে পারে যে কারণে 226টা মাদ্রাসায় কোনো শিক্ষার্থী কী করতে পারেনি, পাশ করতে পারেনি। আমরা আমাদের এই যে রেজাল্ট দেখলাম, এইটা আমরা যে সাল ভিত্তিক একটু আরও দেখার চেষ্টা করি যে কোন সাল থেকে আসলে আমাদের অধঃপতনটা শুরু হয়েছে এবং ধাপে ধাপে কি অধঃপতনটা কমছে নাকি বাড়ছে সেটা দেখে আসি। তো দেখো এখানে আমাদের বিগত 5 বছরের আমাদের যে অধঃপতনের একটা তালিকা বলতে পারো, আমি ট্রোল করে বললাম কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। দেখো 2021 সালে যেখানে আমাদের ছিল, আমাদের পাশের হার ছিল 93%, তারপরে হচ্ছে 82%, তারপরে 74, তারপরে 79, তারপরে 68 এবং এই বছর দেখো 55%। তো দেখো এখান থেকে আমাদের অধঃপতন কিভাবে শুরু হয়েছে। দেখো এভাবে আস্তে 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 আমরা মানুষে কি করে, মানুষের উন্নতির উপরের দিকে উঠতে থাকে, কিন্তু আমাদের অবস্থা হয়েছে কি, আমাদের প্রথমে ভালো ছিল কিন্তু আস্তে 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 আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। তো দেখো আরেকটা স্লাইড দেখো এখানে একদম বিগত 5 বছরের আমরা যে অ্যানালাইসিসটা দেখলাম যে প্রায় প্রতি বছর প্রায় 10% হারে আমাদের কি হয়েছে, অধঃপতন হয়েছে, পাশের হারেও, জিপিএ 5 পাওয়ার হারেও। তো দেখো আমরা প্রথমে তো 2021 সালে 93%, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে। 2022 সালেও আমরা 82%, মোটামুটি মানা যায়। 2023 সালে 74%, এইটাও প্রায় একটা 4 ভাগের 3 ভাগ আমরা ভালো ছিলাম, মানা যায়। 2024 সালেও মোটামুটি 79% মানা যায়। 2025 সালে আমরা একদম সতর্কতার একদম স্টেজে পৌঁছে গিয়েছি, যেখানে 2025 সালে 68% হওয়ার পরে আমাদের আসলে কি হওয়ার কথা ছিল, একটু সতর্ক হওয়ার দরকার ছিল। সেই সতর্ক না হওয়ার কারণে 2026 সালে এসে আমরা একদম রেড সিগনালে পড়ে গেছি। দেখো মাত্র 55.49%। তোমরা যেই হলে পরীক্ষা দিয়েছিলে, 100 জন পরীক্ষা দিলে, সেই হলের অর্ধেকের বেশি শিক্ষার্থী তোমরা কি করেছো, পাশ করতে পারোনি। অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তাহলে চিন্তা করো, তুমি যার পাশে বসে এক্সামটা দিয়েছিলা তুমি পাশ করেছো কিন্তু তোমার পাশের জন পাশ করতে পারে নাই। তাহলে আমাদের অধঃপতনটা কিভাবে হচ্ছে একটু চিন্তা করো, কি ধারাবাহিকভাবে যে 90% থেকে আমরা কিভাবে 55% চলে আসি। অধঃপতনের মাত্রাটা দেখছো কি কারণে হচ্ছে এবং এ থেকে উত্তরণের উপায় কি, এটা নিয়ে আমরা এখন বিশ্লেষণ করতে যাচ্ছি। বিষয়ভিত্তিক অকৃতকার্যতার চিত্র, অর্থাৎ কোন বিষয়গুলোতে শিক্ষার্থী বেশি নম্বর হারিয়েছে। আচ্ছা, এবার আমরা যখন ফেসবুকে যখন আমরা অনেকের রেজাল্ট শেয়ার দিচ্ছিল, তখন আমরা দেখছিলাম অনেকেই সব সাবজেক্টে প্লাস ছিল কিন্তু ইংরেজিতে প্লাস পায়নি, গণিতে প্লাস পায়নি এবং আরবিতে তুলনামূলক ভালো করছে কিন্তু ম্যাক্সিমামে কি করছে, আরবিতে খারাপ করছে। তো রিদন ভাই, আপনার কি মনে হয় যে ম্যাথমেটিক্স বা ইংরেজিতে খারাপ করার কারণটা কি? ম্যাথমেটিক্সের কথা যদি আমরা বলি, তাহলে ম্যাথমেটিক্স বিষয়টা আসলে দেখা গেছে আমাদের অনেকের মনোভাব এরকম যে আমরা পরীক্ষার 2 মাস আগে এসে পড়া শুরু করি, 6 মাস আগে এসে পড়া শুরু করি, যার ফলে আমরা ওয়ান শট ক্লাসের দিকে যাই, যার ফলে আমরা দায় সারাভাবে আমাদের কাজটা শেষ করতে যাই। কিন্তু ম্যাথমেটিক্স বা গণিত তো হচ্ছে ভাই বেসিক জেনে সামনে আগানোর জিনিস। বেসিক যদি ভিত্তিটা যদি কারো মজবুত না হয় তাহলে সে আগাতে পারবে না। ফলে কি হয়েছে, আমরা গণিতের ক্ষেত্রে বেসিক ক্লিয়ার না থাকার কারণে এমসিকিউ ভালো করেছি, সিকিউতে গিয়ে আমরা লেখার চেষ্টা করেছি কিন্তু আমাদের লেখাটা কি হয়নি, প্রপারলি যথাযথ হয়নি। এমনিভাবে ইংরেজির ক্ষেত্রে যদি বলি, তাহলে ইংরেজিতে আপনার কাছে কি মনে হয় কোন কোন সমস্যার কারণে নাম্বারগুলো কম এসেছে? ইংরেজিতে আমার যতটুকু মনে হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা আছে বিশেষ করে তারা হচ্ছে সারা বছর অনেকেই, এটা কি বলবো, এটা বলতে হচ্ছে, ঠিক আছে, মানে যদিও কষ্ট করতে হবে বলতে হচ্ছে যে অনেকেই সারা বছর পড়াশোনা করি না কিন্তু এক্সামের আগে গিয়ে মনে করো তুমি 400-500 রুলস মুখস্থ করে তারপরে 10-20টা প্যারাগ্রাফ মুখস্থ করে কতগুলো মুখস্থ করে যেতে পারবা, এটা সম্ভব না। সুতরাং তোমার যদি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে চাও, ভালো একটা ফলাফল ক্যারি করে নিয়ে আসতে চাও, তাহলে তোমাকে বছরের শুরু থেকে পড়তে হবে এবং প্রতিদিন পড়তে হবে। শুধুমাত্র এক্সামের আগে গিয়ে তুমি 200-400 রুলস মুখস্থ করবা, 10-20টা প্যারাগ্রাফ মুখস্থ করবা, ডায়লগ মুখস্থ করবা, আসলে এটা দিয়ে ভালো ফলাফল করা সম্ভব নয়। আরবি ও অন্যান্য বিষয়গুলোর কথা যদি বলি, তাহলে তোমরা অনেকে আরবিতে ভালো মার্ক পেয়েছো, এটা তোমাদের আসার কথা এবং ভালো একটা মার্ক তোমরা পেয়েছো।
কিন্তু তোমরা চাইলে কিন্তু আরবিতে আরও অনেক বেশি ভালো করতে পারতে, আরও বেশি মার্ক পেতে পারতে, যেই মার্কের কারণে তোমার বোর্ডে অন্যদের থেকে অবস্থানটা কী হতো, আরও ভালো হতো। বৃত্তি পাওয়ার ক্ষেত্রে তুমি অনেকের থেকে কী থাকতে, এগিয়ে থাকতে। তো আরবি প্রথম এবং দ্বিতীয় পত্রের কথা যদি বলি, তাহলে এই দুইটা কিন্তু আমাদের বাংলা লিখতে পারি না, অনুবাদ ছাড়া পুরোটা আমাদের কী লিখতে হয়, আরবিতে লিখতে হয়। অর্থাৎ এই দুই ক্ষেত্রে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা একটু কী থাকতে হয়, ভালো থাকতে হয়। অপরদিকে কোরআন মাজিদ, হাদিস, আকাইদ ও ফিখের কথা যদি বলি, এই বিষয়গুলোতেও দেখা গেছে তাহকিক থাকে, অনুবাদ থাকে। তো আরবি ভাষা শেখার একটা বড় একটা দখল থাকে এই সকল কিতাবের ক্ষেত্রে। তো এই বিষয়গুলোকে আমরা যদি একটু মাথায় রেখে যদি ভালোভাবে একটু প্রিপারেশনগুলো কী করতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে দেখা গেছে আরবি বিষয়গুলো আমাদের মার্ক বেশি পাওয়ার কিন্তু একটা বড় সুযোগ। অন্য বিষয়গুলোর সাথে সাথে আরবি বিষয়ে মার্ক পেলে আমি সারা বাংলাদেশে ফার্স্ট হওয়ার ক্ষেত্রে, নিজস্ব বোর্ডে ফার্স্ট হওয়ার ক্ষেত্রে, নিজস্ব উপজেলায়, জেলায়, বিভাগে ফার্স্ট হওয়ার কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারে আমার এই অ্যারাবিক সাবজেক্টগুলো। আচ্ছা, তারপরে খাতা মূল্যায়নের একটা দেখা গিয়েছে, আমরা বিভিন্ন বড় বড় মাদ্রাসায় কথা বলেছি যে এই বছর যে ফলাফলের এত ধস কেন নামছে। তো অনেকে তারা বলছে যে আমরা এবার খাতাটা ভালো করে দেখেছি, তারপরে অনেক শিক্ষার্থীদের দেখেছি তারা সুন্দরভাবে লেখেনি বা টু দ্য পয়েন্টে তারা লেখেনি, বরঞ্চ আশপাশ দিয়ে লিখেছে বা পুরো অ্যান্সারটা ঠিকমতো করতে পারে নাই, বা মুখস্থর ধারা অনুযায়ী লিখেছে, বা সৃজনশীলতার যে একটা বিষয় ছিল আমরা তাদের খাতার মধ্যে সেটা দেখতে পাই না, কোনো নতুনত্ব দেখতে পাই নাই। আমরা শুধুমাত্র গদ বাঁধা গাইডে যেগুলো লেখা ছিল এগুলো লেখা ছিল, এই কারণে তার নাম্বারটা অনেক কমেছে। তোমাদের শিক্ষামন্ত্রী বলেছিল যে শিক্ষকরা কেন মন খুলে নাম্বার দেয় না, তো এই ব্যাপারটা আমরা আলোচনা করলাম। তারা বলতেছিল আসলে তারা টু দ্য পয়েন্টে লেখে নাই, এই কারণে অনেকের নাম্বার কমেছে। এরপরে আমরা এখন আমাদের যে রেজাল্টটা খারাপ হচ্ছে দিন দিন, এবং সবচেয়ে বেশি খারাপ হলো আমাদের এই 2026 সালে। পরবর্তীতে কি হবে সেটা তো আমরা এখনও বলতে পারছি না, কিন্তু এই যে খারাপ হলো 2021 সাল থেকে নিয়ে 2026 সাল পর পর আমরা রেজাল্ট খারাপ করছি এবং আমাদের পাশের হার, জিপিএ পাওয়ার হার কমে যাচ্ছে। কী কারণে কমে যাচ্ছে? তো আমরা সেই কারণগুলো খুঁজে বের করে প্রথম যে কারণটা পেয়েছি সেটা হচ্ছে সৃজনশীল ও নতুন প্রশ্ন পদ্ধতিতে কি দুর্বলতা। অর্থাৎ সৃজনশীলতার প্রশ্ন করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী কি করে, আমরা যখন পড়ি তখন অনেক শিক্ষার্থী আমরা এমন করি যে গাইডের যে লেখা আছে ওই গাইডের উত্তরটা আমি মুখস্থ করে ফেলি। ফলে এই উত্তরটাকে যে ভিন্নভাবেও চিন্তা করা যায়, উত্তরটাকে একটু ঘুরিয়ে যদি দেওয়া হয় তাহলে যে কিভাবে লিখতে হবে এই বিষয়টা আমরা কি, আমাদের থিঙ্কিং পাওয়ারটা কী হয়ে যায়, কমে যায়। ফলে আমরা একটা উত্তরকে সৃজনশীলভাবে প্যাসেজ বুঝে কিভাবে লিখতে হবে এইটা বুঝে উঠতে পারি না। পাশাপাশি এবার আমাদের নতুন প্রশ্ন পদ্ধতিতে একটু চেঞ্জ এসেছে। বিগত বছরের আরও 5 থেকে 10 বছরের প্রশ্ন হুবহু কী করে দেওয়া হতো, উঠিয়ে দেওয়া হতো, কিন্তু এই বছর কিন্তু একটু পরিবর্তন করে নতুনভাবে ওই প্রশ্নগুলোকে একটু মডিফাই করা হয়েছে, অথবা প্রশ্নকে সংক্ষিপ্ত, বৃদ্ধি এবং সাথে সাথে সে নতুন কিছু কী করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে, যেই প্যাটার্নটা অনেকে আমরা কী করতে পারিনি, বুঝতে পারিনি এবং বিগত বছরগুলো ধারাবাহিকভাবে বুঝতে পারছি না আসলে। আচ্ছা, অন্যান্য যে বিষয়গুলো ছিল সেখানে তোমরা সৃজনশীল মুখস্থ করে যেতে, কিন্তু গণিতে তুমি কিভাবে সৃজনশীল মুখস্থ করবা? এখানে তো মুখস্থ করার কোনো টপিকই নেই। তো অনেকে তোমরা বিভিন্ন সূত্র বা বিভিন্ন গাইড বা বিভিন্ন সাজেশন ফলো করেছো, কিন্তু এমসিকিউতে গিয়ে তোমরা একদম ধরা খেয়ে গিয়েছো বা ভালোভাবে আনসার করতে পারো নাই। এই কারণে হচ্ছে তোমাদের পর্যাপ্ত পরিমাণে গণিতের যে প্র্যাকটিসটা দরকার ছিল সেই প্র্যাকটিসটা তোমরা করো নাই। তারপরে ইংরেজিতে তোমরা যে কথা আমরা বারবার বলতেছিলাম, তোমরা শুধুমাত্র এক্সামের কিছুদিন আগে গিয়ে তোমরা রুলস পড়ো। শুধু রুলস পড়লে হবে না, তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দক্ষতা তোমাদের অবশ্যই বাড়াতে হবে। এই কারণে অনেকে এবার যদি মনে করো যদি কারো গোল্ডেন এ প্লাস ছুটে যায় তো শুধুমাত্র ইংরেজির জন্য ছুটেছে। এর মূল কারণ হচ্ছে তোমরা ভালোভাবে এক্সামের আগ দিয়ে শুধুমাত্র পড়াশোনা করেছো, বছর প্রতি তোমরা ভালোভাবে তোমাদের প্রিপারেশন যেটা ছিল সেটা কন্টিনিউ করো নাই। এই কারণে তোমাদের ইংরেজিতে এবং গণিতে তোমরা সবচেয়ে বেশি নাম্বার কম পেয়েছো। আমরা এর পরের যদি রেজাল্ট খারাপের আরও কিছু কারণ দেখতে যাই, তাহলে সবার আগে আমাদের চলে আসে স্ক্রিন অ্যাডিকশন। অর্থাৎ এই যে আমাদের হাতে আমাদের বাবা মা একটা স্মার্টফোন কিনে দিয়েছেন, অথবা আমরা নিজেরাই অনেক সময় কী করে ফেলি, বাবা মা না দিলে কিনে ফেলি। এইটার অনেক ভালো দিক আছে, কিন্তু এর খারাপ যে দিকগুলো সেই দিকগুলোর কি নেই, অভাব নেই। আমরা কি করছি, ফেসবুক, ইউটিউব, ফ্রি ফায়ার, পাবজি গেমিংয়ে পরীক্ষার আগের মূল্যবান সময়গুলো কি করছি, নষ্ট করছি। ইভেন
দেখা যায় অনেক স্টুডেন্ট পরীক্ষার হলে প্রবেশ করার আগ পর্যন্ত বন্ধুরা মিলে কী করছে, এই পাবজি, ফ্রি ফায়ার এগুলো খেলে সময়টা নষ্ট করছে। তো ভাইয়া, তোমাদেরকে স্ক্রিন অ্যাডিকশন তোমাদেরকে বলবো না যে তোমরা মোবাইল চালাবা না, মোবাইল চালাও, কিন্তু সেটা একটা পরিমিত সময়ের ভিতরে, নির্দিষ্ট একটা সময়। সারাদিন আমি কি করলাম, খাওয়া নাওয়া সব কিছু বাদ দিয়ে খালি মোবাইলই চালালাম, তাহলে তো ভাই পরীক্ষার রেজাল্ট কারোই ভালো হবে না, তুমি যত ভালো স্টুডেন্ট বলে নিজেকে দাবি করো না কেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমরা ঠিকমতো করতে পারি না। এটা হচ্ছে যখন আমরা সৃজনশীলগুলো লিখতে যাই, ঠিক আছে, সৃজনশীলগুলো লেখার ক্ষেত্রে 1 নং সৃজনশীল যেটা ছিল সেটা আমরা খুব সুন্দর 50 থেকে 60টা কালি ব্যবহার করি, ঠিক আছে, কিন্তু অন্য যে সৃজনশীল আছে এটার প্রতি আমরা টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারি না। তারপরে বাসায় গিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণে আমরা এমসিকিউর প্র্যাকটিস করি না। এই কারণে একটা এমসিকিউতে দেখা যায় 5 মিনিট লাগতেছে, এমনকি 10 মিনিটও লেগে যাচ্ছে। এই কারণে আমাদের প্রচুর পরিমাণে মডেল টেস্ট সলভ করতে হবে এবং আমাদের টাইম ম্যানেজমেন্ট এটার প্রতি খুব লক্ষ্য রাখতে হবে। প্রতিটা সৃজনশীলের জন্য আমাদেরকে টাইম বরাদ্দ রাখতে হবে এবং রিভিশন করার জন্য আমাদের টাইম অবশ্যই বরাদ্দ রাখতে হবে। সুতরাং টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার ক্ষেত্রে ভালো করার জন্য তোমাকে টাইম ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে। এরপরে ভাই, এই যে আমরা যে নাম্বার অনেকে কি পেলাম, কম পেলাম, অনেকে আশানুরূপ পেলাম না, অনেকে প্লাস পেলাম না, অনেকে গোল্ডেন এ প্লাস পেলাম না, এই যে আমাদের হতাশা কাজ করছে। তো ভাইয়া, যাদের হতাশা কাজ করছে তাদেরকে কিন্তু সরাসরি এই স্বয়ং আল্লাহ তাআলাই কি করেছেন, সান্ত্বনা দিয়ে দিয়েছেন। সূরা ইনশিরার এই যে আয়াতটা, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এই যে এখন দুঃখ, একটু পরেই আবার তোমার কি হবে, এই দুঃখ চলে যাবে, শান্তি চলে আসবে। কবিতায় বলেছেন, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। মেঘ দেখে ভয় করার কিছু নেই, তার আড়ালেই কি আছে, সূর্য আছে, সেই সূর্য উঠে গেলেই এই মেঘের অন্ধকার কী হয়ে যাবে, চলে যাবে। অমাবস্যার রাত দেখে ভয় পাওয়ার কিছু নেই, এই অমাবস্যার রাত চলে যাবে। হারা শশী, যে চাঁদকে আমরা আকাশে দেখি, সেই চাঁদের আলো কী হবে, ফিরে আসবে। তো এই দুঃসময়ে আমাদের হতাশ হওয়া যাবে না, বরং আমরা এই সময় নিজের মনকে একটু কী করব, সান্ত্বনা দেব। ঘরে যদি তুমি চিন্তা করো, অন্ধকারে বসে যদি তুমি হাই হুতাশ করতে থাকো, তোমার রেজাল্ট কি পরিবর্তন হবে? আর কখনোই নয়। একইভাবে তুমি যদি আরও একটু চিন্তা করো, এই পৃথিবীতে বর্তমানে যাদেরকে আমরা সফল মানুষ হিসেবে, সফল ব্যক্তিত্ব হিসেবে আমরা জানি, চিনি, স্ক্রিনে দেখি বা যাদের কথা আমরা পড়ি, তাদের অনেকেরই একাডেমিক রেজাল্ট কিন্তু খুব বেশি ভালো ছিল না। রেজাল্ট ভালো হলেই যে জীবন ভালো হয়ে যাবে, বিষয়টা এমন নয়। রেজাল্ট ভালো না হলেও জীবন তোমাকে অনেক কিছু দিতে পারে। জীবন কখন কার সাথে কী আচরণ করে এটা কিন্তু বোঝা যায় না। একইভাবে তুমি যদি ভাই এখন সাময়িক কষ্ট, তোমার বাবা মা, তুমি রেজাল্ট খারাপ করেছো, তোমার বাবা মা তোমার প্রতি বেজার হয়ে আছেন, তাদের একটু কষ্ট আছে মনে, তো এই কষ্ট কিন্তু দূর হয়ে যাবে যদি তুমি আরেকটু ভালো করতে পারো। পরে গিয়ে যদি তুমি তোমার বাবা মাকে ভালো একটা রেজাল্ট উপহার দাও, তোমার বাবা মা, এই বাবা মাই কিন্তু কী হয়ে যাবেন, সবচেয়ে বেশি খুশি হবেন, মিষ্টি কিনে তোমার আত্মীয় স্বজনকে কী করবেন, খাওয়াবেন। তাই বলবো ভাই, এই সময়ে হতাশা নয়, বরং তোমার যে এই শোক, বর্তমানের এই শোককে তুমি শক্তিতে রূপান্তরিত করো। শক্তি রূপান্তরিত করে সেই শক্তিতে বলিয়ান হয়ে তুমি সামনে আগাও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেহেতু সান্ত্বনা দিয়েছেন, এই সান্ত্বনার পরে তোমাকে এত বেশি আল্লাহ তাআলা দান করবেন যে সেটা তুমি পেয়ে অবশ্যই আল্লাহর শুকর আদায় করতে তুমি কি হবে, বাধ্য হবে। আচ্ছা, তারপরে আমাদের ফলাফল মেনে নিতে হবে এবং মনকে শান্ত করতে হবে। যাদের ফলাফল একদম খারাপ হয়েছে, তোমরা চাইলে রিটেক দিতে পারো, ঠিক আছে, তোমরা চাইলে রিটেক দিবা। রিটেক দেওয়ার পরে অনেকের ইতিহাস আছে যে প্রথমে তারা ফেল করেছে বা ভালো ফলাফল করতে পারে নাই, কিন্তু তারপরে তারা দাখিলে সুন্দরভাবে এক্সাম দিয়েছে, এ প্লাস পেয়েছে, এমনকি 4 পয়েন্ট পেয়ে অনেক, তোমাদের জাবিয়ান ভাইয়া বলো, অনেকে পড়াশোনা করতেছে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করতেছে। সুতরাং যারা ফেল করছো বা 1-2 সাবজেক্টে তোমরা ফেল করছো বা এ প্লাস পাও নাই বা 4 পয়েন্ট সামথিং পেয়েছো, কোনো হতাশ হওয়ার কিছু নাই। তোমরা আরও ভালোভাবে পড়াশোনা করো, ইনশাআল্লাহ আলিমে গিয়ে তোমরা আরও একটা বেটার ফলাফল তোমরা নিয়ে আসতে পারবে। সুতরাং তোমরা হতাশ হও না। আর যাদের একদম ফেল চলে আসছে, তোমরা আরও ভালো করে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ আগামীর দিনগুলো তোমাদের জন্য অবশ্যই সুন্দর হবে। এবং আজকে তোমাকে যে ট্রোল করতেছে, ইনশাআল্লাহ তুমি যখন ভালো ফলাফল পাবা, ভালো ফলাফল পাওয়ার পরে তোমার রেজাল্টটা যখন শেয়ার দিবা, তখন সেই তোমাকে কমেন্ট বক্সে তোমাকে কনগ্রাস জানাবে, ঠিক আছে। তো হতাশ হওয়ার কিছু নাই ভাইয়া, যে
একটা পরীক্ষার ফলাফল এটা তোমাকে ভবিষ্যৎকে নির্ণয় করে না। সুতরাং ফলাফল এটা পরীক্ষার রেজাল্ট এটা শুধুমাত্র একটা মাধ্যম, সফল হওয়ার একটা মাধ্যম। সুতরাং তুমি আরও চেষ্টা করো, আরও ভালোভাবে পরিশ্রম করো, ইনশাআল্লাহ সফলতা তোমার দুয়ারে অবশ্যই আসবে। পরে তোমাদের যাদের বিশ্বাস আছে যে তোমরা পরীক্ষা আসলে ভালো দিয়েছো কিন্তু তোমাদের আশানুরূপ ফলাফল হয়নি, আবার অনেকে আছে যে 2-1 মার্কের জন্য তার গ্রেডটা পরিবর্তন হয়নি, অনেকে আছো 2-1 মার্কের জন্য তোমার 5 মার্ক আসেনি, তো তোমাদেরকে বলবো ভাইয়া, মাদ্রাসা শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের জন্য এই বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনর্নিরীক্ষণের কি রেখেছে, ব্যবস্থা রেখেছে, এবং সেটা এই 11 তারিখ থেকে কি হয়েছে, শুরু হয়েছে। তোমরা যারা চাও তারা অবশ্যই তোমরা যেই বিষয়গুলোতে মনে করো যে নাম্বার বেশি পেতে পারো সবগুলো তোমরা কি করে ফেলবা, বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবা, এবং বোর্ড চ্যালেঞ্জ করার পরে কিন্তু নাম্বার অনেকের ক্ষেত্রে কি হয়ে যায়, বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমি আমার জীবনে 2বার কি হয়েছে, বোর্ড চ্যালেঞ্জ করে সফল হয়েছি, এবং সেগুলোতে 7 থেকে 8 মার্ক করে বৃদ্ধি হয়েছে। দাখিলের কথাই যদি বলি, বাংলায় আমার 153 মার্ক আসলো, আমি তো হতাশ, বাকি সবগুলোতে প্লাস। 153, আমার প্লাসের জন্য আরও 7 মার্ক দরকার। বোর্ড চ্যালেঞ্জ করলাম, অলৌকিকভাবেই বলো আর যেভাবেই বলো, আমার মার্ক কিন্তু 8 মার্ক বেড়ে 161 হয়ে গেল, আমি গোল্ডেন প্লাস পেলাম। আচ্ছা, তোমাদের প্রতি আমাদের সাজেশন থাকবে, তোমরা যারা ফেল করেছো 1-2 সাবজেক্টে তোমরা অবশ্যই খাতাটা পুনর্নিরীক্ষণের জন্য দাও। আর এবার কিন্তু জানো এই খাতা চ্যালেঞ্জের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে। আগে শুধুমাত্র নাম্বারটা যোগ করা হতো, যে 7-8 এভাবে যোগ করা হতো, তারপরে যদি নাম্বার মিলে তাহলে মিললো, না নাই। কিন্তু এবার আমাদের শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এবার পুরো খাতাটা আবার দেখা হবে। তো আশা করি যদি তুমি ভালো করে লিখে থাকো বা তোমার আত্মবিশ্বাস বা কনফিডেন্স যদি থাকে তাহলে তুমি খাতা চ্যালেঞ্জটা অবশ্যই করবা। ইনশাআল্লাহ আশা করা যায় তোমার এখানে পরিবর্তন আসবেই। এখন আমরা এই যে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে সব কিছু মিলিয়ে এখন আমরা বসে থাকলে তো ভাইয়া হবে না, আগামী দিনগুলোতে আমরা কি করব, আগামী দিনের আমাদের অ্যাকশন প্ল্যানটা কি আসলে কি হবে। তো আগামী দিনগুলোতে আমরা সবার প্রথমে যেটা করব, দুর্বলতার পোস্টমর্টেম। আমাদের কোন কোন জায়গায় দুর্বলতা ছিল এটা আমরা সবার আগে ফাইন্ড আউট করতে হবে, যে আমাদের ইংলিশে আমি ফেল কেন করলাম, দুর্বলতা কোন জায়গায়, গণিতে আমি কেন ফেল করলাম, দুর্বলতা কোন জায়গায়, অ্যারাবিক সাবজেক্টগুলোতে আমার নাম্বার কেন কম আসলো, আমি কোন জায়গাগুলোতে ভালো করলে আমার মার্কটাকে আরও ভালো আসতো, এটা আমাদেরকে প্রথমে কি করতে হবে, চিন্তা করতে হবে। আচ্ছা, তারপরে আমাদের একটা নতুন রুটিন তৈরি করতে হবে এবং প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা আমাদের পড়ার মন মানসিকতা রাখতে হবে। মনে রাখবা, নেভার গিভ আপ। তুমি কখনো কি করবা না, হাল ছেড়ে দেবা না। ইনশাআল্লাহ সফলতা তোমার কাছে অবশ্যই ধরা দিবে। এরপরে আমরা যদি দেখি যে সৃজনশীল উত্তর ও মডেল টেস্ট চর্চা করতে হবে, কারণ আমরা যারা পরীক্ষা দিয়েছিল তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিয়েছি। তো তারা অনেকে আমাদের কাছে বলেছে যে সৃজনশীল উত্তর এবং মডেল টেস্ট আমরা ভালোভাবে চর্চা করিনি, সৃজনশীল কীভাবে লিখতে হয় এগুলো নিয়ে আমরা ভালোভাবে চিন্তা করিনি। তো সৃজনশীল লেখার যে নিয়ম আছে সেই নিয়মটা আমাদেরকে মেনে চলতে হবে, টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে হবে। সৃজনশীল লেখার জন্য আমরা মোট 2.5 ঘন্টা সময় পাই, 150 মিনিট সময় পাই। সেই 150 মিনিটের মধ্যে 60টা যদি আমরা লিখি তাহলে 20 মিনিট করে 140 মিনিট, এক্সট্রা 10 মিনিট রিভিশনের জন্য আমরা রাখবো। তুমি যদি আরও চাও যে রিভিশনের দরকার নেই তাহলে তুমি চাইলে আরও 1 মিনিট নিতে পারো। 21 মিনিট করে একটা সৃজনশীল তুমি কি করতে পারো, চাইলে সময় দিতে পারো। আচ্ছা, তারপর তোমরা শিক্ষকের সহায়তা গ্রহণ করতে পারো। আর যে কোনো ধরনের সাপোর্টের জন্য আমরা অবশ্যই আছে, যে কোনো প্রয়োজনে তোমরা আমাদেরকে নক করতে পারো ইনশাআল্লাহ। তো আসল অভিভাবকদের যদি আমাদের থাকবে, আপনার বাচ্চার সাথে অন্য কথা তুলনা করবেন না, আর তাদেরকে আরও সহানুভূতিশীল করে তোলেন, ইনশাআল্লাহ তার ভালো কিছু নিয়ে আসবে। তো নতুন উদ্যমে ঘুরে দাঁড়াও, আজ থেকেই শুরু হোক তোমার নতুন যাত্রা। ইনশাআল্লাহ দেখা হচ্ছে সফলতায়, বিজয় তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।